আপনাদের স্বাগত জানাই। আমি আমার রাজনৈতিক কথা শুনবার জন্যে বা বিশ্লেষণ শুনবার জন্যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনকে ঘিরে ক্লাইম্যাক্স বাড়তে শুরু করেছে। আপনারা জানেন যে পতিত সরকারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ভারতীয় একটি গণমাধ্যমে, এবং সেখানে তিনি প্রথমবারের মতো পুরোপুরি না হলেও আংশিকভাবে হলেও জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড ঘটেছে তার দায় খানিকটা হলেও স্বীকার করে নিয়েছেন। নেত্রী হিসেবে তিনি মনে করেন যে এই দায় তারও, যদিও পুরোপুরি সেটা স্বীকার করেননি, দায় চাপিয়েছেন পুলিশ প্রশাসন তাদের উপরে। রাজনৈতিক অঙ্গনে যে বিতর্ক গত কিছুদিন ধরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 237 জনের প্রার্থীতে ঘোষণার মধ্য দিয়ে সেটাকে একটা নির্বাচনী মুডে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং খানিকটা তারা সফল হয়েছে। কিন্তু সেখানেই সমস্যার সমাধান নয়, কারণ লক্ষ্য করলে দেখবেন যে জামায়াত ইসলামী তারা এবং তাদের মিত্রদের নিয়ে কথাবার্তা বেশ শক্ত শক্ত বলবার চেষ্টা করছে। এমনকি 10-11 তারিখের মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা ঢাকাকে অচল করে দেবে, সে কথাও বলেছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ একটা নিষিদ্ধ ঘোষিত এক্সিকিউটিভ অর্ডার, অবশ্য আওয়ামী লীগ নিষিদ্ধ সেই অর্থে না হলেও অফিসিয়ালি বলা হচ্ছে কার্যক্রম স্থগিত, কিন্তু কার্যত আসলে নিষিদ্ধই। তারা 13 তারিখে একটা কর্মসূচি দিয়েছে, সারা দেশে লকডাউন কর্মসূচি। একদিকে জামায়াত, অন্যদিকে আওয়ামী লীগ পরিস্থিতি অস্থিতিশীল করবার একটা বড় আয়োজন। সরকার যেমন একদিকে বলছে যে নির্বাচন একদিনও কেউ পেছাতে পারবে না, বিএনপি যেমন অন্য কোনো কথা শুনতেই রাজি না, তারা নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে এবং গন্তব্যে তারা পৌঁছবেই। কিন্তু অন্যান্য শক্তিগুলো নির্বাচনে একটা অচল অবস্থা তৈরি করবার যে প্রক্রিয়া, যে আবহ, সেটা জারি রেখেছে। এর সমাধান কিভাবে হবে সেটা আমরা কেউই বলতে পারছি না। আপনি জানেন যে জামায়াতের নায়েবে আমির তিনি বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলতে চেয়েছেন। বিএনপির পরিষ্কার কথা, কোনো আলোচনা নয়। মুখে ভদ্রতার খাতিরে হয়তো টেলিফোনে না করেননি, কিন্তু পরে জানিয়ে দিয়েছেন যে এইসব বিষয়ে সরকার যে কোনো আলোচনায় ডাকলে তারা যাবেন, কিন্তু এইসব বিষয় নিয়ে জামাতের সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতার কোনো সুযোগ নেই। জামায়াত নেতারা বেশ জোর গলায় বলবার চেষ্টা করছেন যে কোনো অবস্থাতেই কোনো আপোষ নয়, কোনো অবস্থাতেই কোনো সুযোগ দেবেন না, দেশটাকে অচল তারা করে দিতে পারেন, ঢাকাকে অচল করে দিতে পারেন। এমনকি কোনো নেতা একথাও বলছেন জামাতের যে 71-এর অপরাধী যদি তাদের বিচার হয়, মুক্তিযোদ্ধাদের অপরাধের জন্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কেন, মুক্তিযোদ্ধাদের হত্যাকাণ্ডের জন্যে, হত্যা করবার জন্যে বা সেই অপরাধী জিয়াউর রহমানের কেন বিচার হবে না। উদ্ধত্তেরও এক ধরনের সীমা পরিসীমা যেটা থাকে, এবং এই যে গায়ে গায়ে মিলে যে একতাবদ্ধ ছিল দুটো দল, আজকে কোথায় এসে দাঁড়িয়েছে। আসলে তেল জল যেমন মেশে না, অবস্থাটা আসলে সেরকমই। ওদিকে ভারতীয়রা আমাদের বর্ডার এলাকায় তাদের সামরিক প্রস্তুতিকে জোরালো করছে, উপস্থিতিকে আরও জোরালো করছে। ভারতীয় রাজনীতিকরা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের যে কথাবার্তা ভারতকে কেন্দ্র করে, সেগুলো একটু সামনে বলবার অনুরোধ জানাচ্ছেন। এবং মূল কথা যেটা বোঝা যাচ্ছে যে পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, সেটাতে তারা খুব একটা সন্তুষ্ট নয়, এবং তাদের অসন্তুষ্ট আগের চেয়ে একটু বেশি মাত্রায় প্রকাশিত হচ্ছে। একটা সময় মনে হয়েছিল যে তারা চায়
নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে, মুখে তারা সে কথা বলছে বটে, কিন্তু এটা মোটামুটিভাবে এখন বোঝা যাচ্ছে যারা তারা এই সরকারের সঙ্গে যেমন কমফোর্টেবল নয়, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন বলে ধারণা করা হচ্ছে তাদের দিক থেকেও ভারতের সঙ্গে এনগেজমেন্টের কোনো উদ্যোগ আসলে নেই। সেটা তাদেরকে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিচ্ছে, এটা ভারতীয় পক্ষ থেকে বোঝা যাচ্ছে। ওদিকে এনসিপি বলছে যে জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্টের ইস্যু থাকতে পারবে না, তাদের কথাটা আবার পরিষ্কার। বিএনপির যেমনটা চাওয়া যে নোট অফ ডিসেন্টের বিষয়টা নোট অফ ডিসেন্ট হিসেবেই থাকুক, কিন্তু এনসিপির বক্তব্য তার এই বিষয়ে রিজিড কোনো নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না। সো একদিকে জামাত, অন্যদিকে এনসিপি, আরেকদিকে আওয়ামী লীগ, সব মিলিয়ে বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ, সেই উত্তরণকে একটা অনিশ্চয়তায় নিয়ে যাবার চেষ্টা অব্যাহত রেখেছে। বিএনপি বুঝে হোক না বুঝে হোক এই ফাঁদে পা দিয়েছে। সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলবার যথেষ্ট সুযোগ রয়েছে। কোথায় আসলে বাংলাদেশ যাচ্ছে, এই প্রশ্নটা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলি, বারে বারে বলি যে বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণ যত দ্রুত হয় তত মঙ্গল, যত দ্রুত একটা নির্বাচন হয় তত মঙ্গল, এবং সেই নির্বাচন যেন একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হয়। এই সরকারের অধীনে আমি আসলে সেরকম কোনো নির্বাচন দেখি না। আমি তাদের খারাপ ভালো কিছুই বলতে চাইছি না, কিন্তু এটা প্রমাণিত যে এটা তারা করতে পারবেন না। তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি উচ্চ আদালতে ঝুলে আছে, হিয়ারিং চলছে, রায়ও হয়তো হবে। যদিও কেউ কেউ বলবার চেষ্টা করছেন যে যদি হাইকোর্টের রায় অনুসরণ করে অ্যাপিলেট ডিভিশন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে, তাহলেই তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসবে না, ফেরত আসবে সংসদে মধ্য দিয়ে। আমার মনে হয় এই কথা ঠিক নয়। যারা কথা বলছেন তারা এই প্রশ্ন তোলেননি যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা আদালতের মাধ্যমে, সংসদের মাধ্যমে যেটা বাতিল করা হয়েছিল, আদালত যেটাকে পুনঃপ্রতিষ্ঠা করলো, এবং যেটার কার্যক্রম বা অ্যাকশন আমরা সাম্প্রতিককালও একাধিক ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু সংসদ প্রয়োজন হয়নি। তো সেখানে যদি এটা প্রয়োজন না হয়, তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে কেন দরকার হবে, এই প্রশ্নটা থাকলো। কারণ আইন এক এক সময় এক এক রকম হতে পারে না, সিদ্ধান্ত আদালতের কিংবা সংসদে এক এক সময় এক এক রকম হওয়া সম্ভব নয় বা করা যায় না। কাজেই সেটা একটা এখন পর্যন্ত আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত বাংলাদেশের সামনে অপশন যে একটা